প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা আলোচনা করব চোখের ছানি প্রতিরোধ এবং চিকিৎসা। আজকে এই বিষয়ে অনেক তথ্য আমরা জানব। আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক, সিনিয়র কনসালটেন্ট, চক্ষু বিভাগ, পিরোজপুর সদর হাসপাতাল, এবং তার পাশে আছেন ডাক্তার হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হসপিটাল। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসলে চোখের ছানি বা যেটা আপনাদের ভাষায় বলেন ক্যাটারেক্ট, এই চোখের ছানি বলতে আমরা আসলে কি বুঝি? ছানি সম্পর্কে আমাদের প্রায়ই একটা প্রচলিত ধারণা রয়েছে যে পর্দা পড়া। আসলে এই কথাটি সত্য নয়। আমি একটা মডেল দিয়ে যদি বুঝিয়ে দিই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমাদের চোখ আসলে একটা ক্যামেরার মতো। আমাদের স্টুডিওতে অনেকগুলো ক্যামেরা রয়েছে। আপনি জানেন যে ক্যামেরার ভেতরে লেন্স থাকে। এই লেন্স যদি ঘোলা হয়ে যায়, আমাদের সকলের ছবি কিন্তু ঘোলা হয়ে যাবে, কারণ ক্যামেরার কাজ হচ্ছে ছবিকে ধারণ করা। আমাদের চোখের ভেতরেও একটি স্বচ্ছ প্রাকৃতিক একটি লেন্স রয়েছে। এই লেন্সটিও আংশিকভাবে বা পরিপূর্ণভাবে যদি ঘোলা হয়ে যায়, সেটাকেই আমরা ছানি বলি। অর্থাৎ ছানি কোনো লেয়ার নয়, ছানি কোনো আস্তরণ নয়, ছানি কোনো আবরণ নয়, যেটা আমাদের চোখের সামনে বা চোখের ভেতরে পড়ে। অর্থাৎ আমাদের সকলের চোখের ভেতরের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি যদি ঘোলা হয়ে যায়, সেটি হচ্ছে চোখের ছানি। আমি ডাক্তার সাইদুল হকের কাছে জানতে চাইবো যে আসলে ছানি সাধারণত কেন হয় বা কাদের ক্ষেত্রে হয় বা কারণ কি ছানির? এই যে ছানিটা, এই লেন্সটা তো ট্রান্সপারেন্ট, এটা স্বচ্ছ একটা জিনিস। তার কাজ হলো যে চোখে যে লাইট পড়তেছে, এই লাইটটাকে সে নিয়ন্ত্রণ করে এই পিছনে যে পর্দা আছে, এই পর্দায় সেটা আপতিত করে, যার ফলে এখানে একটা ওয়েভ ক্রিয়েট হয়, তরঙ্গ ক্রিয়েট হয়, সেটা এই অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায় এবং আমরা দেখতে পারি। তো এখন যদি হয় যে এই ট্রান্সপারেন্সিটা নাই, নষ্ট, অস্বচ্ছ হয়ে গেল, তাহলেই কিন্তু লাইটগুলো আর ভিতরে ঢুকতে পারবে না, দেখতে আমাদের দেখার কাজটা ব্যাহত হবে। এখন যেটা আছে, এই স্বচ্ছতাটা নষ্ট হওয়ার একটা কারণ হতে পারে যে স্বাভাবিক নিয়মেই যখন বয়স 40, 50 বা 60, ততক্ষণ দেখা যায় যে স্বাভাবিক নিয়মেই এই স্বচ্ছতাটা আর থাকে না। এটা হলো ন্যাচারাল প্রসেস। এটা বলে আমরা ন্যাচারাল প্রসেসে যে ছানিটা আসে বয়স্ক লোকদের, এটাকে বলি আমরা সিনাইল ক্যাটারেক্ট বা বয়স্ক রোগীদের। আবার দেখা যায় যে ভূমিষ্ঠ হচ্ছে যে শিশু, মাতৃগর্ভে থাকা অবস্থায় যদি কোনো প্রদাহ দেখা দেয় মায়ের, বিশেষ করে ভাইরাল কতগুলো সমস্যা আছে, টক্সোপ্লাজমা, রুবেলা, এই সমস্ত ভাইরাসের আক্রমণে দেখা যায় যে মাতৃগর্ভে থাকা অবস্থায় এর স্বচ্ছতা নষ্ট হয়ে যেতে পারে। এটাকে বলি আমরা কনজেনিটাল ক্যাটারেক্ট। আরেকটা সমস্যা আসে, সেটা হলো যে আঘাত যদি পায়, আঘাতে কিন্তু এটা স্বচ্ছতা নষ্ট হয়ে যেতে পারে। আবার আমাদের বয়সে যারা আছে বা আরও মানে কম বয়স বা বেশি বয়সে, ইভিআইটিস বলি আমরা, এক ধরনের প্রদাহ, সেই প্রদাহর কারণে হয়। আবার অনেক সময় শরীরের বিভিন্ন ধরনের অসুস্থতা থাকে, ডায়াবেটিস থাকে, মেটাবলিক কোনো ডিসঅর্ডার থাকে, সেই সমস্ত কারণেও এটা হইতে পারে। তাহলে সবগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখি যে যে কোনো বয়সেই ছানি হইতে পারে, আবার যে কোনো কারণ যেগুলো আমরা বললাম। হ্যাঁ, আসলে ডক্টর সাইদুল যথার্থই বলেছেন। একটা শিশু দিয়ে শুধু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে তা নয়, শিশু অবস্থাতেও তার ছানি পড়তে পারে, যেটাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট কথা বলি। আরেকটা জিনিস ডক্টর সাইদুল, যে অনেক সময় দেখা যায় যে শরীরের নানান অসুখের কারণে যারা দীর্ঘদিন যাবৎ যারা স্টেরয়েড জাতীয় ঔষধ মুখে সেবন করছেন, বা চোখে আপনি জটিল প্রদাহের কথা বললেন, সেই সমস্ত কারণে চোখে স্টেরয়েড জাতীয় ড্রপ দীর্ঘদিন যাবৎ যারা চোখে দিচ্ছেন, তাদেরও কিন্তু চোখে ছানি আসতে পারে, যেটাকে আমরা স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট। আমি আপনার কাছে একটু আসবো যে আসলে যে ছানি পড়লে, হ্যাঁ আপনি বলেছেন কিছু মেডিসিনের কথা বললেন যে স্টেরয়েডের কারণে হয়, ছানি পড়লে আসলে কি সমস্যা হয়? আসলে দেখুন, ছানি পড়লে শুরুতেই আমাদের যে দেখবার যে প্রখরতা, যে শক্তিটা, সেটা আস্তে আস্তে কমতে থাকে। শুরুতেই সব কিছু কুয়াশাচ্ছন্ন বা ধোঁয়াশে দেখা যায়। শুরুতেই অনেক সময় একটা জিনিসকে দুটো দেখা যায়। আমাদের গ্রামের দেশে যারা থাকেন অনেক সময় আমাদের কাছে এসে বলেন যে আকাশের দিকে তাকালে একটা চাঁদকে দুটো বা তিনটে চাঁদ দেখতে পান। অনেক সময় আলোর দিকে তাকালে একটা রংধনুর বর্ণালী দেখা যায়। রাতের বেলা গাড়ি চালাতে সমস্যা হয়। আমাদের চোখের যে সেন্টারে আমাদের যে পিউপল বা তারারন্ধ্র আছে, সেটার যে কালো রং, সেটা আস্তে আস্তে ধূসর বর্ণ ধারণ করতে পারে। আর লেন্স যখন পুরোপুরি ঘোলা হয়ে যায়, যখন সেটাকে আমরা বলি যে ছানি পেকে গেছে বা বাত্তি হয়ে গেছে, তখন সেই চোখের সামনে একেবারে মুক্তোর মতো স্বচ্ছ সাদা দেখা যায় একেবারে। আচ্ছা ডক্টর সাইদুল, যদি আপনার এই ছানির বা ক্যাটারাক্টের যে চিকিৎসা পদ্ধতি, ডে বাই ডে তো আসলে চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন ক্যাটারাক্টের ক্ষেত্রে?
না, এখন ক্যাটারেক্টের চিকিৎসাটা অনেকটাই অত্যাধুনিক, আগের চেয়ে অনেক ডেভেলপড হয়েছে সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও। এটা কি যদি আমি দেখি, এটা তো একটা ডিস্ক, এরকম একটা ডিস্ক, তো এটা বাহিরের যে লেয়ারটা এটা একটা পর্দা, এটা দুইটা পর্দা, আর ভিতরে যেটা এটা অন্য একটা সাবস্টেন্স। আমরা যদি এটাই করি তাহলে আমরা যেটা করি সেটা এই পর্দার এই সামনের এই একটা সার্কেল এটা আমরা উঠায় নিয়ে আসি, তারপরে ভিতরে যে লেন্স কর্টিক্যাল ম্যাটার বলি বা নিউক্লিয়াস বলি, সাবস্টেন্স যেটা, সেটাকে আমরা বের করে নিয়ে আসি। তা আমরা যখন পুরোপুরি সেটা বের করে নিয়ে আসলাম, বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, এটা ইনটেক্ট অবস্থায় বের করে নিয়ে আসি, যেটাকে বলি আমরা এই স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি, বা এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট। যেটা আমরা বলতে ফ্যাকোতে যেটা হয় যে আমরা এটা ফ্র্যাগমেন্ট করি, ফ্র্যাগমেন্ট করে ওয়াশ করে নিয়ে আসি। এটা প্রসিডিউর যাই হোক, আমরা বেসিক্যালি যে কাজটা করি এটা হলো এই ক্যাপসুলার একটা রিং শেপড, এটাকে আমরা সরিয়ে ফেলি, ভিতরে যে সাবস্টেন্সটা এটাকে আমরা সরিয়ে নিই। এখন এই ব্যাগটা শুধু সামনে একটা হোল, এটা ইনটেক্ট থাকলো, এটাকে আমি ডিস্টার্ব করে নিই। এখন এই ভিতরের যে স্পেসটা, জায়গাটা, খালি জায়গাটা, শূন্য জায়গাটা, এখানে আমরা একটা কৃত্রিম লেন্স, এই যে এরকম একটা কৃত্রিম লেন্স, এটা অনেক ম্যাগনিফাই করে দেখানো আছে, এটা আমরা ওখানে বসায় দিই। তাহলে কি দাঁড়ালো, যে সাবস্টেন্সটা অপাসিটি ডেভেলপ করলো, ট্রান্সপারেন্সি লস করলো, সেটাকে আমরা রিমুভ করলাম পার্শিয়ালি, পুরাটা না। ক্যাপসুলার যে থিক এটাকে আমরা বলি ক্যাপসুল, এটা রেখে আমরা এই লেন্সটা এখানে প্রতিস্থাপন করলাম। তাহলে আবার এই যে লেন্সটা, এটা আবার পাওয়ার আছে, এটারও কিন্তু একটা নির্দিষ্ট পাওয়ার ছিল ন্যাচারাল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তো বলেছেন যে এটা একটা নির্দিষ্ট পাওয়ার ছিল এবং আপনি কিন্তু আর একটা নির্দিষ্ট পাওয়ারের একটা লেন্স লাগাচ্ছেন। লেন্স লাগাচ্ছি। সেক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে আপনি কোন লেন্সটি লাগাবেন? তার মাত্রাটা কি হবে বা কিভাবে নির্ণয় করবেন? মাত্রাটা এটা স্থানীয় অবস্থায় চোখে আমাদের কম্পিউটারাইজ মেশিনের সাহায্যে আমরা এটা আগে নির্ণয় করে নিতে পারি যে তার যে লেন্স, এই লেন্সের পাওয়ারটা কত, এটাকে আমরা বায়োমেট্রি বলি। এবং সেই পাওয়ারের লেন্সটাই এখানে আবার, যেখানে কোম্পানি থেকে প্রস্তুত করার সময় লেবেলিং করা থাকে কোনটা কত পাওয়ারের লেন্স, সেই লেন্সটা আমরা এখানে প্রতিস্থাপন করতেছি। কাজে আমরা ধরে নিতে পারি। অ্যাড করি সাইদুল, আমাদের চশমার লেন্সও কিন্তু একটা লেন্স ক্লাসে। লেন্সের যেরকম পাওয়ার আমরা মেপে নেই, ঠিক তেমনিভাবে এই লেন্সটিরও পাওয়ার ডক্টর সাইদুল যেটা বললেন যে বায়োমেট্রি করে তারপরে আমরা সঠিক পরিমাপের লেন্সটা চোখে বসিয়ে দিই। তাহলে ধরে নিতে হবে যখন আমরা লেন্সটা বসালাম, ধরে নিতে হবে যে এটা জিরো পজিশন, তার মানে তার যতটুকু পাওয়ার দরকার ছিল এটা প্রতিস্থাপন করা আছে, এখন তার সমস্যা হওয়ার কথা না। আপনি যদি লেন্সটা সঠিক মাত্রায় যদি লাগিয়ে থাকেন, তো এই লেন্সের পরে চশমা দরকার হয় কেন? ডক্টর জি, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আপনি জানেন চশমারও বিভিন্ন ধরনের পাওয়ার আছে। আমরা ইউনিফোকাল বলি, বাইফোকাল বলি, প্রগ্রেসিভ বা মাল্টিফোকাল বলি। স্বাভাবিক যে একটা পাওয়ারের যে চশমাগুলো, সেটাতে কিন্তু 40 বছরের আগে দূরে কাছে সব জায়গায় দেখা যায়, কিন্তু 40-এর পরে কাছে পড়তে গেলে আরেকটা প্লাস পাওয়ার যোগ হয়, তাই না? ঠিক তেমনিভাবে স্বাভাবিকভাবে বায়োমেট্রি করে চোখের ভেতরে যে লেন্সটা আমরা বসাই সেখানে একটি পাওয়ার থাকে, অর্থাৎ কাছে পড়বার জন্য একটা চশমা লাগে। তবে এখন লেটেস্ট প্রযুক্তিতে আমরা এখন লেটেস্ট মাল্টিফোকাল লেন্স পাচ্ছি, যার মাধ্যমে দূরে, মাঝে, কাছে সব জায়গাতেই পাওয়ার থাকে বিধায় সেই ধরনের লেন্স চোখে বসালে আর চশমা লাগে না। মানে আপনি বলছেন যে নর্মাল আমরা যে লেন্সটা লাগিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের একটা নির্ধারিত একটা থাকে, কিন্তু যখন আমরা পড়তে যাব, পেপার পড়বো বা বই পড়বো, তখন হয়তো সেক্ষেত্রে আমাদের একটা রিডিং গ্লাস লাগবে। তো এই লেন্সগুলো মানে প্রকারভেদ কেমন বা এগুলোর প্রাইস কেমন হয়, যেটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এফোর্ড করার মতো অ্যাবিলিটি থাকে কিনা, সেই ব্যাপারটা আপনি জানতে চাইবো। এখানে লেন্সের যেটা বললো যে মাল্টিফোকাল, এটা হলো লেটেস্ট ডেভেলপমেন্ট, এটা প্র্যাকটিস শুরু হয়েছে, এটা আরও হয়তো সময় লাগবে এটা আমাদের সমাজে এটা গ্রহণযোগ্যতা পেতে। এটার আরও কিছু লিমিটেশনও আছে, তবে কমনলি যেটা ইউজ করি আমরা, ওই বাইফোকাল লেন্সও এত ওয়াইডলি ইউজড না আমাদের দেশে, শুরু হয়েছে ওটা। তো কমন যে এটা আমরা করি যে ওই যে একটা আমরা ফোকাসটা ঠিক করে দিচ্ছি যে দূরের যে পাওয়ারটা, এটাই লেন্স প্রতিস্থাপন করার পরেই এটা কারেকশন হয়ে যাবে। তো এই যে লেন্সটা, এটা একটা, এই যে আমরা যেটা এখানে দেখালাম, এটা হলো ফ্যাকো সিস্টেম। ফ্যাকো সিস্টেমের অপারেশনে এটা ফোল্ডেবল থাকে, খুব ছোট্ট ইনসিশনের মাধ্যমেই এটা ঢুকিয়ে দেওয়া হয়, তারপর এটা আনফোল্ড হলে তখন এটা ওই ব্যাগে যায় বসে। আর একটা জিনিস হলো যে এটা ইনটেক্ট থাকলো, ফোল্ডেবল কোনো সিস্টেম নাই। এটা আমরা একটু বড় ইনসিশন হলে আমরা এইভাবে এটাকে
এক সাইড থেকে প্রতিস্থাপন করে দিলাম। তো এই যে দুইটা ভ্যারাইটি, একটা হলো আমরা ফোল্ডেবল লেন্স বলতেছি, আর একটা হলো পিএমএমএ বা উইদাউট ফোল্ডেবল। তো উইদাউট ফোল্ডেবল বা পিএমএমএ যেটা, সেটা হলো কস্ট কম, আর ফোল্ডেবল যেটা, এটা হলো একটু কস্টলি। এবং এটা যেহেতু বিভিন্ন কোম্পানি ভেদে আমরা ইম্পোর্ট করি, সেই জন্যে একই কোয়ালিটির লেন্স কিন্তু কোম্পানি ব্র্যান্ডিংয়ের জন্যে ডিফারেন্স হচ্ছে। আবার কিছু কিছু এটার মধ্যে উপাদান আছে, যে কোনোটা আলট্রাভায়োলেট লাইট কতটুকু ইয়ে করে, তারপরে পরবর্তী সময়ে যে অস্বচ্ছতা, আফটার ক্যাটারেক্ট ডেভেলপমেন্ট প্রিভেনশন করতে পারে, সেরকম কিছু উপাদান ফোল্ডেবল কিছু লেন্সে দেওয়া থাকে, যে জন্যে এগুলার দামে একটু বেরি করতে পারে। তবে একটা মানে জিনিস আমি সাধারণত ক্লিয়ার ধরেন করতে একটা চাই, একটা মানে না, একটা একটু মাত্রা আর কি আমি কোন মাত্রায় যোগ জি করি প্লিজ। যে লেটেস্ট লেন্সে আরও কিছু কার্যকারিতার দিক থেকে কিছু জিনিস যোগ হয়েছে, যেমন অ্যাসফেরিক লেন্স, যেটাকে আমরা ফ্ল্যাট লেন্স বলি। আপনার মনে আছে পুরোনো দিনের কম্পিউটার, টেলিভিশন, সিআরটি মনিটরগুলো একটু গোলাকৃতি কার্ভ ছিল, জি। এখন এলসিডি এলইডি মনিটরগুলো কিন্তু ফ্ল্যাট। এই ফ্ল্যাট থাকাতে আমাদের লেটেস্ট লেন্সগুলো ফ্ল্যাট, যেটাকে আমরা অ্যাসফেরিক লেন্স বলি। তাদের সুবিধা হচ্ছে যে কম আলোতে রাতের বেলা দৃষ্টিগুলো দিনের আলোর মতোই হয়, কেন কন্ট্রাস্ট সেন্সিটিভিটিটা বেটার। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো, ডক্টর সাইদুল পিএমএমএ লেন্স বা শক্ত লেন্সের কথা বলেন। দেখুন পুরোনো দিনে যে অপারেশনগুলো ছিল, সেখানে কিন্তু প্রায় 10 থেকে 12 মিলিমিটার জায়গা কাটতে হতো এবং 7 থেকে 10টি সেলাই দেওয়ার প্রয়োজন হতো, ইনজেকশন লাগতো, ব্যান্ডেজ লাগতো, কালো চশমা পড়তে হতো, রক্তপাত হতো, পরিপূর্ণ দৃষ্টি ফিরে পেতে সময় লাগতো প্রায় 4 থেকে 6 সপ্তাহ। ডক্টর সাইদুল মনে আছে যে আমরা যখন ইনিশিয়ালি যখন ট্রেনিং করতাম, হাসপাতালে 7 দিন রোগী ভর্তি থাকতো, মনে আছে কিনা? এক্স্যাক্টলি। কিন্তু এখন তো আর ভর্তি থাকার তো এখন, এখন কোনো প্রয়োজনই হচ্ছে না। প্রয়োজন আপনারা তো হচ্ছে না। এমন এমনও হচ্ছে, তো আমরা দেখছি যে আপনারা ডে ক্যাম্পের মাধ্যমে এটা করে ফেলছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, Cataract surgery তো এখন day surgery। আসলে অপারেশন করতে কিন্তু সময় লাগে 10 মিনিট, মাত্র 10 মিনিট। ডক্টর সাইদুল বলেছেন যে খুব ছোট একটা ছিদ্র করে, সেই ছিদ্র কিন্তু এখন 2.2 মিলিমিটারে নেমে এসছে। এবং ছানিটাকে ফ্যাকো মেশিন, সেটা কিন্তু একটা আল্ট্রাসনিক মেশিন, আল্ট্রাসনিক কম্পনের মাধ্যমে ছানিটাকে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে এসে ডক্টর সাইদুল যেটা বলেছেন, আমরা নরম ভাঁজ করা লেন্স বসিয়ে দিই। উনি বলেছেন যে ভেতরে যে ভাঁজটা খুলে যায়, এটাই কিন্তু লেটেস্ট প্রযুক্তি এবং সেটা করতে 10 মিনিট সময় লাগে। আপনারা তো বলেছেন যে লেন্স ইমপ্লান্ট করলেন বা লেন্স লাগিয়ে দিলেন, আর পাশাপাশি কিন্তু আপনিই বলেছেন যে ফ্যাকো সার্জারি একটা কথা বলেছেন। জি। তো এই ফ্যাকো সার্জারি এবং লেন্স যেটা মানে ট্র্যাডিশনাল যে লেন্স লাগা, এর মধ্যে ডিফারেন্সটা কি? না, আসলে ফ্যাকো সার্জারি হচ্ছে ছানিটাকে বের করে নিয়ে আসবার সবচেয়ে আধুনিকতম প্রযুক্তি, যেটা করলে কোনো রকম সেলাই লাগে না, ইনজেকশন লাগে না, ব্যান্ডেজ লাগে না, রক্তপাত হয় না, ব্যথা লাগে না, এবং আপনি এবং 2 ঘন্টার মধ্যেই একজন রোগী হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারে, যদিও অপারেশনের প্রকৃত সময় 10 মিনিটের মতো। তো ফ্যাকো সার্জারির যে প্রশ্নটা করলে, এটা হলো ছানিটাকে বের করে নিয়ে আসা। আর লেন্স বসাবার জন্যে নরম লেন্স যেটা ভাঁজ করা যায়, আমরা একটা আমার হাতে একটা ইনজেক্টর সিস্টেম আছে, আমরা প্রথমে লেন্সটাকে কার্টিজের মধ্যে প্রবেশ করিয়ে ইনজেক্টর সিস্টেম আমরা লোড করে দিই, তারপর ধীরে ধীরে আমরা চোখের ভেতরে সেটা পুশ করে দিই, ভেতরে যে লেন্সটা ধীরে ধীরে ভাঁজ খুলে যায়, ঠিক ফুল ফোটার মতো করে। অর্থাৎ এটাই হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। ডাক্তার সাইদুল, আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাইবো, আপনারা অপারেশন করেছেন, সার্জারি হয়েছে, আপনারা কিন্তু রুগীদের হাতে একটা লিস্ট ধরিয়ে দেন যে নামাজ পড়া যাবে না, চোখে পানি দেওয়া যাবে না। এই পরামর্শগুলো কি দিয়ে থাকেন আপনারা অপারেশন পরবর্তী? তো এখন যেটা আমরা বলি যে অন্তত ফ্যাকো সার্জারি যদি হয়, তাহলে সপ্তাহখানেক সে পানি বা ওগুলো লাগাবে না। আর যেটা হয়, আমরা নামাজ পড়ার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে বলি, যে ওই বেন্ডিং হইতে হয় তো নামাজ পড়তে, সিজদা যেতে হয়। তো এখন ফ্যাকোতে বা স্মল ইনসেশন ক্যাটারাক্ট যেগুলো হয়, সেগুলোতে যদি ইভেন্টলেস হয় অপারেশন চলাকালীন যদি তার কোনো সমস্যা ভিতর দিয়ে যেতে না হয়, আমরা বলতে পারি যে আনইভেন্টফুল অপারেশন, কোনো জটিলতা একদম স্মুথ একটা অপারেশন হলো। সেই ক্ষেত্রে প্রথম সপ্তাহটা আমরা বলি যে একটু কেয়ারফুল থাকেন। আচ্ছা, এছাড়া মানে আরেকটা জিনিস যেটা হয় যে আমরা অনেক সময় দেখি, আমি ডক্টর হারুনের কাছে আসছি, যে আপনি দেখবেন যে অনেকের আছে ডায়াবেটিস, অনেকের হাইপারটেনশন আছে, প্রেশার বেশি আছে, তাদের ক্ষেত্রে কি আপনারা যখন অপারেশন করবেন সেই জিনিসগুলো বিবেচনায় আনবেন কিনা? যদি এই ধরনের রুগী থাকে, একজন হাইপারটেনসিভ পেশেন্ট, সে ক্যাটারাক্টের রুগী, আপনি সেক্ষেত্রে কি প্রিকশন নেবেন অপারেশনের সময়? হ্যাঁ, অবশ্যই। দেখুন, কাউকে ছানির কারণে অন্ধ করে রাখা যাবে না, সুতরাং তাদেরকে সেই ছানির চিকিৎসা, সে সেবাটা দিতেই হবে। দেখুন, ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে, যার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অর্থাৎ ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রক্তক্ষরণ।
তো আমাদের সেটা আগে দেখতে হবে তার চোখের ভিতরে ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ আছে কিনা, এবং যাদের ডায়াবেটিস তাদেরও কিন্তু ছানি পড়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ। আবার যাদেরই ডায়াবেটিস রয়েছে তাদের চোখের চাপজনিত গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ। অর্থাৎ আমরা ছানি অপারেশনের আগে কিন্তু চোখের চাপটা মেপে নিই, দেখি ওই মানুষটির চোখে গ্লোকোমা রোগ আছে কিনা। এবং আপনি হাইপারটেনশনের কথা বা উচ্চ রক্তচাপের কথা বলেছেন, যার উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু চোখে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখে উচ্চ রক্তচাপজনিত রক্তক্ষরণ থাকতে পারে। অর্থাৎ পুরো ব্যাপারটা আমরা ইভ্যালুয়েট করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এনেই তারপরে ফ্যাকো সার্জারি করে লেন্স বসিয়ে দিই। অর্থাৎ যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ছানি অপারেশন বিলম্বে করা উচিত বা করা যাবে না এমনটি নয়, তাদের অবশ্যই এই চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার সুস্বাস্থ্য এবং আপনার চ্যানেল আয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অপারেশনের মাধ্যমে, ছানি অপারেশনের মাধ্যমে অন্ধত্ব নিরাময় করা সম্ভব, এবং অন্ধত্ব নিরাময় করলে আমাদের দেশ জাতির জন্য যাতে অন্ধত্বর যে অভিশাপ, সে অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক সময়ে সঠিক কাজটি করা উচিত। এই তথ্যটি আজকে এই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দুজন বলে গেলেন যে সঠিক সময়ে ছানি অপারেশনের মাধ্যমে তার চোখের পাওয়ার ফিরিয়ে আনার মাধ্যমে একটা সক্ষম, সবল, সুস্থ মানুষ কাজ করবে, এই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।